বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ যারা প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। দর্শক, এমন তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক, রোড টু পার্লামেন্ট, আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহাত। দর্শক, মধুমতি ব্যাংক, রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব ফেনী জেলার সংসদীয় আসনগুলো নিয়ে, অর্থাৎ ফেনী 1, 2 ও 3 সংসদীয় আসনগুলো নিয়ে জানবো এই সংসদীয় আসনের সাধারণ মানুষ ও তরুণ যারা আছেন তাদের ভাবনা। সেই সাথে জানবো এই আসনগুলোতে যারা রাজনৈতিক দল মনোনীত প্রার্থী আছে, জনগণের প্রতি কি তাদের প্রতিশ্রুতি, নির্বাচনের মাঠে কি সব চ্যালেঞ্জ আছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং অফিসাররা, যেটি আজকেই দেওয়া হবে এবং দলীয় স্বতন্ত্র মিলিয়ে প্রায় 2000 প্রার্থী রয়েছেন এবারের ভোটে। আজ বিকেল পর্যন্ত চলবে এ বরাদ্দের কার্যক্রম। দলীয় প্রার্থীরা সংশ্লিষ্ট দলের সংরক্ষিত প্রতীক পাবেন আর স্বতন্ত্র প্রার্থীদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং অফিসার। কাল থেকে ভোটের আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। পাবনা 1 ও 2 আসন ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে 298 আসনে 1967 জন প্রার্থী চূড়ান্ত হয়েছে। এবার অর্ধশত দল ভোটে অংশ নিচ্ছে। নিবন্ধিত রাজনৈতিক দল জোটগতভাবে ভোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে দেখা করবে জামায়াতের একটি প্রতিনিধি দল। ভোটের মাঠে পরিবেশ আপাতত দৃশ্য তো ভালো লাগছে, কিন্তু অন্তরালে কি হচ্ছে এটা প্রশ্নবিদ্ধ। ভোট যেন দিতে আসতে কেউ বাধা বিঘ্ন সৃষ্টি না হয়, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য প্রশাসন করতে আমার জোর দাবি জানাচ্ছি। আশঙ্কা শুধু গোদাগাড়িতে না, গোদাগাড়িতে আমাকে না, সারা বাংলাদেশে যেহেতু আমি কেন্দ্রীয় দায়িত্ব পালন করতে হয়, সারা দেশের অবস্থা ভালো না। দর্শক, ফিরছি মধুমতি ব্যাংক, রোড টু পার্লামেন্টের মূল আলোচনায়। আমরা মূল আলোচনায় যাব, কিন্তু তার আগে ফেনী জেলার যে সংসদীয় আসন আছে অর্থাৎ 1, 2, 3, আমরা বিগত 4টি নির্বাচনী বছর 1991, 1996, 2001 এবং 2008 এই 4টি নির্বাচনী বছরের পরিসংখ্যান আমরা একটু দেখে নেব। দর্শক, 1991 সালে ফেনী 1 আসন থেকে বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি ধানের শীষ প্রতীকে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল জাকারিয়া ভূঁইয়া, আওয়ামী লীগের নৌকা প্রতীকে, তিনি 23,250 ভোট পান। আমরা ফেনী 1 আসন 1996 সালে পরিসংখ্যান যদি তাকাই, আমরা দেখতে পাই সেই আসনও কিন্তু বেগম খালেদা জিয়া বিএনপির ধানের শীষ প্রতীকে 65,086 ভোট পেয়ে সেখান থেকে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ওয়াজিউল্লাহ ভূঁইয়া, আওয়ামী লীগের নৌকা প্রতীকে, তিনি 24,438 ভোট। আমরা 2001 সালের নির্বাচনী বছর যদি তাকাই, সেই আসন থেকে বেগম খালেদা জিয়া টানা 3 বারের মতো বিএনপির ধানের শীষ প্রতীকে 1,03,149 ভোট পেয়ে তিনি সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম, আওয়ামী লীগের নৌকা প্রতীকে, তিনি 36,763 ভোট, অর্থাৎ 4 গুণ ভোট প্রায় পিছিয়ে ছিলেন তিনি। আমরা 2008 সালে যদি দেখতে পাই, টানা 4র্থবারের মতো নিজ এলাকার তিনি আবারও সেখানে সংসদ সদস্য নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তিনি পেয়েছেন 1,14,482 ভোট, তিনি প্রায় অর্ধেক ভোটের ব্যবধানে জিতেছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিল, নিকটতম বলা যায় না ধরতে গেলে, ফয়েজ আহমেদ, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে, তিনি 58,551 ভোট পেয়েছেন। দর্শক, আমরা ফেনী 2 আসনের যদি দেখতে চাই, জয়নাল আবেদিন হাজিরি, আওয়ামী লীগের নৌকা প্রতীক, 1991 সালে সেখান থেকে 44,000 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল শহীদুদ্দিন ফেরদৌসি, নিকটতম, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 37,045 ভোট, প্রায় 7,000 ভোটের একটা ব্যবধান ছিল। 1996 সালে আমরা যদি তাকাই, দেখতে পাই আমরা 1996 সালের পরিসংখ্যানে দেখি জয়নাল আবেদিন হাজারি আবারও সেখান থেকে তিনি 68,566 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল নিকটতম, তিনি ফেরদৌস আহমেদ কুরেশি, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 62,647 ভোট পান, প্রায় 6,000 ভোটের ব্যবধান ছিল। 2001 সালে তিনি 2 আসনে জয়নাল আবেদিন, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 1,15,278 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু তিনি আওয়ামী লীগের জয়নাল আবেদিন হাজারি, তিনি 67,025 ভোট পান, প্রায় অর্ধেক ভোটের একটা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। 2008 ফেনী 2, এবারও জয়নাল আবেদিন বিএনপির ধানের শীষ প্রতীকে 1,20,297 ভোট পান এবং তিনি নির্বাচিত হন সেখান থেকে সংসদ সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ইকবাল সোবাহান, আওয়ামী লীগের নৌকা প্রতীকে 86,713 ভোট। আমরা ফেনী 3 আসনের দিকে যদি তাকাই, 1991 সালে মাহবুবুল আলম বিএনপির ধানের শীষ প্রতীকে 40,406 ভোট পেয়ে
সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল এবিএম তালেব আলী, আওয়ামী লীগের নৌকা প্রতীকে 34,640 ভোট। এবার 1996 সালের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই মোশাররফ হোসেন বিএনপির ধানের শীষ প্রতীকে 58,406 ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জয়নাল আবেদিন হাজারী, আওয়ামী লীগের নৌকা প্রতীকে 42,182 ভোট। আমরা 2001 সাল ফেনী 3 আসনের যদি দিকে তাকাই, মোশাররফ হোসেন এবারও তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 94,321 ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মাহবুবুল আলম তারা, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 42,212 ভোট পান। আমরা 2008 সাল সর্বশেষ নির্বাচনী বছর ফেনী 3 আসন থেকে মোশাররফ হোসেন বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি 1,34,939 ভোট পেয়ে বিএনপি থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীক আবুল বাশার, তিনি 93,630 ভোট তিনি সেখান থেকে পান। দর্শক, আমরা তখন দেখানোর চেষ্টা করছিলাম ফেনীর 1, 2, 3 আসনে যারা মনোনীত বিগত সময় যে নির্বাচনী 4টি বছর কারা কারা সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল তার একটি চিত্র আমরা পরিসংখ্যান তুলে ধরেছি। এ পর্যায়ে আমরা আসন্ন যে নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন যা ফেব্রুয়ারির 12 তারিখ হবে, সেই নির্বাচনকে ঘিরে এই আসনগুলোতে যারা প্রার্থী আছে তাদের কি ভাবনা, মাঠে কি তাদের চ্যালেঞ্জ, আর জনগণের প্রতি তাদের কি প্রতিশ্রুতি, সেসব জেনে নেব। আমরা মিথ্যা কোনো অজুহাত দেব না। আমরা আমাদের সাধ্য অনুযায়ী যেটা পারবো সেই আশা করি মানুষকে আমরা প্রতিশ্রুতি দেব। কারণ প্রথমতই চিন্তা করতে হবে আমাদের আর্থিক অবস্থা, দেশের অবস্থা, পরিবেশ সবকিছু বিবেচনার মধ্যে এনে সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। আমার এখানে যে প্রতিশ্রুতিগুলো আমরা মানুষকে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। আমাদের রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ, এগুলো উন্নয়ন করতে হবে। আমাদের বন্যার হাত থেকে এলাকার মানুষকে রক্ষা করতে হবে। আমাদের স্বাস্থ্যসেবা মানুষকে দিতে হবে। আমাদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। মানুষ যখন আমাকে নির্বাচিত করবেন অবশ্যই এটা আমার দায়িত্ব। আর আমি যেহেতু মানুষকে কথা দিচ্ছি, ইনশাল্লাহ এই প্রতিশ্রুতিগুলা আমরা সবগুলাই ইনশাল্লাহ পূরণ করব। আজকে আমাদের জাতীয়ভাবে ইশতেহার ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন জামায়াতের পক্ষ থেকে। এবং এই ইশতেহারে আপনি দেখবেন, আপনারা যেহেতু গণমাধ্যমের মোটামুটি গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেন, সেখানে আমাদের ইশতেহারের মধ্যে সুলিখিত পরিষ্কার বক্তব্য উল্লেখ করা হয়েছে। আমরা নারীদের জন্য কি করতে চাই, তারপরে আগামী প্রজন্ম যারা ভবিষ্যৎ জেএনজি যাদেরকে আমরা বলি, 18 থেকে 32 পর্যন্ত যাদের বয়স, এদের জন্য আমরা কি করতে চাই, তারপরে সমগ্র জনগোষ্ঠীর জন্য আমরা কি করতে চাই, কৃষক, শ্রমিক এবং শিল্প কারখানার জন্য কি করতে চাই, এগুলো মানে একেবারে ধারাবাহিকভাবে আমাদের সেই ইশতেহারে পরিষ্কার বলা আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে আমি এই কথা ফেনীবাসীকে বলতে চাই, ফেনী সদরবাসীকে জানাতে চাই, আমরা 100%-এর মধ্যে 95% আমরা করব। অফিসিয়াল দুর্নীতি দুর্বৃত্তায়নগুলোকে আমরা নিয়ন্ত্রণ করব। সরকারি যে বরাদ্দ আসবে সেটি স্বচ্ছতার সহিত যথাযথভাবে আমরা দরপত্র আহ্বান করে আমরা কার্যক্রমগুলো ঠিকাদারদের হাতে তুলে দেব। লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক আছে কিনা, কিন্তু 22 তারিখ থেকে যখন পূর্ণ প্রচার শুরু হবে এবং আমরা যখন স্ব দল থেকে প্রচার অভিযানে নামবো, নিজেদের পক্ষে আমরা ভোট চাইবো, তখন আমরা বুঝতে পারবো যে প্রশাসন এখানে লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক রাখবে কিনা এবং সকলের জন্য সমান সুযোগ এবং সমান আচরণ করবে কিনা। জনগণকে যে সকল প্রত্যাশা বা যে সকল আশার আলো আমি দেখাবো, ইনশাল্লাহ সর্বপ্রথম আমার কাজ থাকবে ফেনীর স্বাস্থ্য সেবা নিয়ে। ফেনীর স্বাস্থ্য সেবাটা আমি গুরুত্ব দিব। তারপরে ফেনী মেডিকেল কলেজ বিষয় নিয়ে আমি গুরুত্ব দিব। গ্যাসের যেই দুর্দশার বিষয়টা, মানুষ খুবই কষ্ট করতেছে, আমি সেটি উপরস্থলে কথা বলে আমার যেই যোগ্যতা আছে সেই যোগ্যতার প্রমাণ দেব আপনাদের সেই ভোটের ফলাফলের মাধ্যমে ইনশাল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম যারা প্রার্থী আছে তাদের প্রত্যাশার কথা, তাদের প্রতিশ্রুতির কথা আমরা শুনছিলাম। নির্বাচনী মাঠে কি চ্যালেঞ্জ আছে সেসব আমরা শুনছিলাম। এই পর্যায়ে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমাদের সাথে যুক্ত আছেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলাল। আলালউদ্দিন আলাল, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কাল থেকে কিন্তু আপনাদের সেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। দলের চেয়ারম্যান তিনি সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে এই প্রচারণা শুরু হবে। কতটা প্রস্তুত আপনারা প্রচারণা নিয়ে? প্রথমে এই প্রশ্নটা একটু জানতে চাই, উত্তরটা জানতে চাই আমরা। জি, ধন্যবাদ। আমরা আসলে নির্বাচনী প্রচারণা তো আগামী কালকে থেকে শুরু হচ্ছে। তো আমাদের ফেনী জেলাতে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান 25 তারিখে আসতেছেন ইনশাল্লাহ।
তো আমাদের তারেক রহমানের আগমন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলা হিসেবে এখানে আমাদের প্রচারণার সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি যিনি, যাকে নিয়ে আমাদের এবার টোটাল নির্বাচনের আহ, উৎসবে মেতে ওঠা, তারেক রহমানের আগমনেই ফেনীর দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যাবে ইনশাল্লাহ। আর এটা খালেদা জিয়ার জেলা, এখানে এই দুর্বৃত্তায়নের মধ্যযুগ ছাড়া ফেনী সবসময়, এখানে আমরা বিএনপি জিতেছে ইনশাল্লাহ, এবারও সকল আসনে বিএনপি জিতবে এবং প্রচারণাও আমরা সবার থেকে এগিয়ে থাকবো ইনশাল্লাহ। আমরা দেখতে পেয়েছি যে বিগত দিনের পরিসংখ্যানগুলোতে বিএনপির একটা শক্ত অবস্থান আছে। দলের সদ্য প্রয়াত চেয়ারপারসনও সেখান থেকে টানা 4বারের মতো নির্বাচিত হয়েছিলেন এবং তারই এলাকা সেটি। সবকিছু মিলিয়ে নির্বাচনী মাঠে পরিবর্তিত প্রেক্ষাপটের পর যেহেতু একটি আওয়ামী লীগ মাঠে নেই, জাতীয় পার্টি দ্বিধান্বিত, প্রধান জোট সঙ্গী এখন প্রধান আপনাদের প্রতিদ্বন্দ্বী, কি মনে হচ্ছে নির্বাচনী মাঠে আসলে কতটুকু চ্যালেঞ্জ আছে আপনাদের জন্য? হ্যাঁ, যেহেতু এবার নির্বাচনটা একটা বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন মাত্রার নির্বাচন, যেখানে যে নির্বাচনে আওয়ামী লীগ নেই, যে নির্বাচনে দীর্ঘদিনে আমাদের জোটসঙ্গী আমাদের প্রতিপক্ষ, এবং যে নির্বাচনে ফেনীতে 25% তরুণ ভোটার, এটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন। তো বিএনপি তো সবসময় চ্যালেঞ্জিং মাঠে আমরা আছি ইনশাল্লাহ। আর ফেনী হলো আন্দোলন, সংগ্রাম এবং ঐতিহ্য এবং উন্নয়নের একটা জেলা। এখানে আমাদের প্রবাসীদের সাথে আমাদের যে কমিটমেন্ট, এখানে ফেনীর বেশিরভাগ মানুষ প্রবাসী, তাদের পারিবারিক নিরাপত্তা, সম্মান, এসবগুলোর ব্যবস্থা বিএনপি অতীতেও করেছে, ইনশাল্লাহ এবারও করবে। আর সবচেয়ে বড় বিষয় হলো ফেনীতে কিশোর অপরাধ। আওয়ামী লীগের সময় এটা ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, ইনশাল্লাহ বিএনপি এবারের নির্বাচনে কিশোর অপরাধ দমন করবে। এবং আমাদের ফেনীতে আপনারা জানেন ইতিমধ্যে সবচেয়ে বড় একটা মহাপ্লাবনের মতো প্লাবন হয়েছিল ফেনীতে, যেটাতে আমাদের মুসাফুর ক্লোজার ভেঙে গিয়েছে এবং আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ 150 জায়গা ভেঙেছে। তো আমরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এটা আমাদের ফেনী 1 আসনে, এটা এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবারে এই নিয়ন্ত্রণ বাঁধ নিয়ে কথা বলেছে, কিন্তু যে বাজেটে বাঁধ হয়েছে ওই বাজেটে বাঁধ ওইখানে থাকবে না। ত্রিপুরার পাহাড়ের বন্যা এটা ভেসে যায়। ইনশাল্লাহ আমরা বাঁধ মুসাফুর ক্লোজারটা হয়ে গেলে, কিশোর অপরাধ দমন হয়ে গেলে, শিক্ষা এবং প্রবাসীদেরকে সম্মান এবং তাদের নিরাপত্তা দিলে ফেনী ইনশাল্লাহ একটা আধুনিক নগরীতে পরিণত হবে। আর জেনজি ভোটার যারা আছে 25%, এই ভোটারটা আমরা আশা করতেছি যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথেই করেছে এবং তাদের এই মহাকাব্যিক এই বিপ্লবে তারা আমরা একসাথে করেছি, ইনশাল্লাহ এই ভোটারের উপরে আমাদের প্রভাব থাকবে। ইনশাল্লাহ আমরা এই ভোটারে এই অতি সহজে আমরা এবারের এই ভোটের মাঠে আমরা সুদৃঢ় অবস্থান করতে পারবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই সেই সুদৃঢ় অবস্থানের জন্য কিন্তু আসলে একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার। আমরা অতীতের নির্বাচনগুলো পরিসংখ্যান দেখলে আমরা দেখতে পাই, পরিসংখ্যান না, আমি যদি বলি নির্বাচনী মাঠের পরিস্থিতি, আসলে লেভেল প্লেইং ফিল্ড বরাবরই একটা প্রশ্ন থেকে গেছে। কি মনে হচ্ছে পরিবর্তিত প্রেক্ষাপটের পর কাল থেকে প্রচারণা শুরু হচ্ছে, প্রচারণাকালীন লেভেল প্লেইং ফিল্ড কতটা নিরপেক্ষ থাকবে, প্রস্তুত থাকবে, বলেন তো একটু, মানে এই বিষয়টি জানতে চাই। আসলে ফেনীতে তো সরকার পতনের পর সারা দেশে যেভাবে মানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, ফেনীতে এভাবে ভয়ঙ্কর ঘটনা ঘটে নাই। এবং ফেনীর মানুষ একটা শান্তিপ্রিয় জেলার মানুষ। আমরা লেভেল প্লেইং ফিল্ড, আমরা রাষ্ট্র যে সময় সরকারহীনতা ছিল, যে সময় দেশে পুলিশি ব্যবস্থা ছিল না, ওই সময় তো আমাদের এইদিকে কোনো সমস্যা হয়নি। ইনশাল্লাহ বর্তমানে লেভেল প্লেইং ফিল্ডে আছে। আমাদের এখানে সেনাবাহিনী কর্মরত এবং সকল কমান্ডিং ফোর্স এখানে কর্মরত আছে। ইনশাল্লাহ এখানে বর্তমানেও লেভেল প্লেইং ফিল্ড আছে, এখানে সবাই কাজ করতেছে। আমাদের ফেনী আসনগুলোতে তো আমাদের থেকে জামাত ইসলামী, এবি পার্টি তো আরো প্রচারণা বেশি এগিয়ে, কোথাও কেউ কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। ইনশাল্লাহ লেভেল প্লেইং ফিল্ড ফেনীতে যেটা আছে, এটা দিয়ে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। আপনার কথা ধরে যদি বলি, আপনি নিজেই বললেন যে জামায়াত ইসলামী বা এবি পার্টি তারা প্রচারণায় এগিয়ে, তাহলে আপনারা কি তাদের থেকে পিছিয়ে? আমরা তাদের থেকে পিছিয়ে না, তারা মানে লেভেল প্লেইং ফিল্ডে আপনি যেটা বলতেছেন, তারা তো লেভেল প্লেইং ফিল্ডের মানে মুখ্যভাবে তারা কাজ করতেছে, এখানে তো কারো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না। অর্থাৎ ফেনীর মাঠে লেভেল প্লেইং ফিল্ডটা আছে, যেটা আসলে আমরাও চাই লেভেল প্লেইং ফিল্ডে থাকুক, নির্বাচন পর্যন্ত সেটা বজায় থাকুক, একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা আমরাও করি। আরেকটি বিষয় সেটি হচ্ছে, এবার আমরা দেখলাম আসলে নারী নারী প্রার্থী খুবই কম, মানে সংখ্যায়, সেটা আপনাদের দলও দেখেছি, জোটেও দেখেছি, মানে আপনাদের প্রতিদ্বন্দ্বী শিবিরেও আমরা দেখেছি, নাই বললে চলে সেখানে। এটি কেন? আর নির্বাচিত হলে আপনারা নারীদের জন্য যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো বাস্তবায়নে কতটা তৎপর, আর নারীদের অংশগ্রহণ এই কতটা দেখছেন
ভোটের মাঠে, যারা ভোটের ভোটাররা আছে? মাঠে নারীদের অংশগ্রহণ তো আমাদের এদিকে ব্যাপকভাবে নারীদের অংশগ্রহণ ইতিমধ্যে আমরা এবং আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, আমাদের নারীদের অংশগ্রহণটা ব্যাপকভাবেই শুরু হয়েছে। এটা ফেনীতে পুরুষ থেকে নারীদের ক্যাম্পিংটা অনেক বেশি, এবং আমাদের এটা আপনারা জানেন এটা একটা সচেতন জেলা। এখানে শিক্ষা এবং এই চিকিৎসা, অন্যান্য ফ্যাসিলিটি সব পুরুষের যেভাবে আমরা ফ্যাসিলিটি নিচ্ছি, নারীরাও ঠিক একইভাবে ফ্যাসিলিটি নিচ্ছে। তো আমরা এখানে নারীরা ইনশাল্লাহ এখানে নারীর ব্যাপারে আমাদের দলের যে কমিটমেন্ট, পাশাপাশি আমাদের ইউনিয়ন ভিত্তিক, জেলা ভিত্তিক আমরা যে কাজ করতেছি, এই কাজে আমরা নারীদেরকে অগ্রাধিকার দিয়ে কাজ করতেছি। এবং আমাদের নারী প্রতিনিধিরা আপনারা জানেন ফেনী থেকে তো আমাদের দেশনেত্রী নির্বাচিত হইতেন, এবং এই নারীদের সাথে এই দলের নারী সম্পর্ক আমাদের বিএনপির, ইনশাল্লাহ আমরা নারীদের ব্যাপারে অগ্রাধিকার রেখে আমরা কাজ করে যাচ্ছি। নিশ্চয়ই আলাল, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমরা রাখতে চাই। বিষয়টি হচ্ছে আসলে আমরা দেখেছি বিগত সময়ে সরকার আসে সরকার যায়, নানান কথার ফুলঝুরি থাকে, নানান প্রতিশ্রুতি ফুলঝুরি থাকে, কথার কাজের সাথে একটা বিস্তর ফারাক আমরা দেখতে পাই। কিন্তু জনগণের ভাগ্য উন্নয়ন কতটা হয়? আমরা বন্যা কিন্তু স্পষ্ট দেখিয়ে দিয়েছে আসলে উন্নয়নটা কোথায় হয়েছে, কি হয়েছে। মানে আমরা কারো দায় চাপানোর সংস্কৃতিতে আসলে আমরা ভুলে যেতে চাই। আমরা নাগরিক হিসেবে চাই যে আসলে মানে মৌলিক উন্নয়নগুলো হোক। সেই জায়গায় আসলে আপনারা কতটা কথার সাথে এখন যে প্রতিশ্রুতি দিচ্ছেন, কাজে কতটা আপনারা তৎপর হবেন? ইতিমধ্যে যে আমরা আপনারা দেখেছেন বিগত সময়গুলোতে আমাদের দল এই 3টি আসনে আমরা প্রতিনিধিত্ব করেছি। আমরা আসলে কথা দিয়ে কথা রাখার দল। বিএনপির সবচেয়ে বড় বিষয় হলো এটা। তো এখন আমরা এখানে আমাদের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, এটা একটা রাজনৈতিক বন্যা ছিল। এটা ভারত তার সমস্ত গেট বন্ধ করে পানি আটকিয়ে দিয়েছিল, এরপর তারা সমানভাবে আমাদের পানিগুলো ছেড়ে দিয়েছে। তা আমরা যে বন্যা বাঁধের এবং মুসাফর ক্লোজার এবং আমাদের এই এখানে ফেনীতে, আমি এখানে একটু আপনাকে থামাতে চাই। আমরা আসলে রাজনৈতিক কারণ না খুঁজে আমাদের গাফিলতি কি সেটা আমরা খুঁজি না কেন? আমরা তো চাইলে সেগুলো নিয়মিত ড্রেজিং রাখতে পারতাম। আমরা তো চাইলে, আমরা জানি যে হয়তো এরকম হবে, সেই পথ আমরা তৈরি করি না কেন? আপনার কি মনে হয়? আসলে আপনি জানেন আমাদের ফেনীটা হলো ত্রিপুরার পাহাড়ের পাদদেশ। এই ত্রিপুরার পাহাড়ে গতবারের বন্যাটা ত্রিপুরার, আপনারা দেখেছেন বন্যা ত্রিপুরার পানিতে ফেনী প্লাবিত হয়েছে। এখানে আমরা আসলে ভারতের ব্যাপারটা আমরা এই জন্যও বলতেছি, এখানে তারা পানিগুলো আটকে দিয়ে আমাদেরকে কোনো পূর্বাভাস না দিয়ে এট এ টাইম পানিগুলো ছেড়ে দিয়েছে। আমাদের হাজার বছরের ইতিহাসেও ফেনীতে এই জাতীয় বন্যা হয়। এটা রাজনৈতিক ভাবে তারা এটা করেছে, ভারতে এইভাবে করে। তো আমরা চাচ্ছি যে আমাদের যে বাঁধটা আছে, এই বাঁধটা আধুনিক, বিশ্বের আধুনিক একটা বাঁধ করা হবে, তাহলে আর এটা হবে না। আর ইতিমধ্যে আমাদের বাঁধের যে লাইন অফটা যেটা ভেঙে যেত, এটা বন্ধ করে দেওয়া হয়েছে অলরেডি। এবারের যে ছোট বন্যা হয়েছে এটাতে তাদের বিলোনিয়া বাজার প্লাবিত হয়েছে, আমাদের ফেনী প্লাবিত হয়নি। নিশ্চয়ই আপনারা যে প্রত্যাশা দিচ্ছেন, আপনারা যে স্বপ্ন দেখছেন, আমরাও চাই যে আসলে জনগণ, যদি জনরাই আপনাদেরকে নির্বাচিত করার সুযোগ থাকে, যদি সেই সুযোগ আপনারা পান, তাহলে হয়তো ভোটারদের, নাগরিকদের এই সমস্যাগুলো চিহ্নিত করে মৌলিকভাবে আপনারা কাজগুলো করবেন। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা রাখতে পারি। সবশেষে একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আপনাদের যে 31 দফা, সেই 31 দফার মধ্যে রাষ্ট্র পুনর্গঠনের সবকিছুই আছে, সেগুলো আসলে তৃণমূলে কতটা আপনারা পৌঁছাতে পারছেন, জনগণ সেগুলো কিভাবে গ্রহণ করছে? আসলে তৃণমূলত আমরা 31 দফা নিয়ে তো আমরা দীর্ঘ সময় আমরা কাজ করতেছি। আমাদের এই দেশে যে সময় নির্বাচনহীনতা ছিল, ওই সময় আমরা আমাদের 31 দফা এই দেশের মানুষের কাছে দিয়েছি। যে আমাদের 31 দফার মাঝে দেশের মূল সমস্যাগুলো এখানে উল্লেখ আছে, যেটা আমাদের ভোটের মাঠের জন্য দেওয়া হয়নি, এই দেশের উন্নয়নের জন্য দেওয়া হয়েছে। এখন ইতিমধ্যে আমাদের 31 দফাটা নিয়েই আমরা মাঠে আছি। আমাদের তো প্রথম কথা হলো সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে অগ্রাধিকার রেখে, এখানে ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক স্বার্থ বিএনপি কখনো বিবেচনা করে না, এবারও বিবেচনা করবো না। আগামীবার নির্বাচিত হলে বিএনপি সবার আগে বাংলাদেশ, আমরা এই তত্ত্ব নিয়ে আমরা এগিয়ে যাব। এবং আমরা চাই যে এই দেশের মানুষ খালেদা জিয়ার শাসন ব্যবস্থা যেরকম 91-96 দেখেছে, 2001 দেখেছে, আমাদের দল আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যেসব ভূমিকা রেখেছে, এটা বাংলার ইতিহাসে এটা নজিরবিহীন। তো আমরা চাই আমরা এই দেশে বিএনপির হাতে নিরাপদ, ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপির হাতে নিরাপদ থাকবে। নিশ্চয়ই আপনাদের জন্য শুভকামনা। নিশ্চয়ই একটি সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ তাদের রায়ের মাধ্যমে হয়তো তাদের প্রতিনিধিকে বেছে নেবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। ধন্যবাদ।
এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন ফেনী জেলা জামায়াত ইসলামের আমির মুফতি আব্দুল হান্নান। আব্দুল হান্নান, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক টু পার্লামেন্টে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে প্রথমে যে প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে, আগামীকাল থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রচারণা। আপনারা কতটা প্রস্তুত এই প্রচারণা নিয়ে, আর নির্বাচনী মাঠে কোনো চ্যালেঞ্জ আছে কিনা আপনাদের জন্য? জি, আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় যে জোট সমঝোতা এর পক্ষ থেকে আমরা শতভাগ প্রস্তুত এই মুহূর্তে নির্বাচনের জন্য। আমাদের ফেনী একে অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন ভাই, 2 এ মুজিবুর রহমান মঞ্জু ভাই, 3 এ ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই, 1 এ আমাদের মার্কা দাড়িপাল্লা, 2 এ আমাদের জোটের মার্কা ইগল, 3 এ দাড়িপাল্লা। 3 আসনে আমরা প্রস্তুত। আমাদের কেন্দ্র কমিটি থেকে শুরু করে এবং প্রতিটা বুথের জন্য এজেন্ট আমরা সব রেডি আছি। নির্বাচনের মাঠে শঙ্কা রয়েছে, মানুষের মধ্যে আশা থাকলেও মানুষ আশাবাদী যে প্রায় 15-17 বছর পরে মানুষ ভোট দিতে যাবে। আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনা সহকারে অংশগ্রহণমূলক নির্বাচন হবে, কিন্তু শঙ্কা আছে মহিলাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য আমাদের সোনাগাজী, দাগনমঞ্জার গজারিয়াতে, ছাগলানিয়াতে চেষ্টা করা হয়েছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। আমাদের সরকার এবং প্রশাসনের দায়িত্ব হবে মানুষের সেই আতঙ্ক দূর করা, যাতে করে নির্বিঘ্নে নির্ভয়ে এসে মানুষ ভোট কেন্দ্রে অংশগ্রহণ করতে পারে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া এবং সকল পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের কর্মকর্তারা সহ যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। কোনো দলের প্রতি ঝুঁকে পড়বেন না। লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে লোকদের সংখ্যা, আতঙ্ক যেটা আছে সেটা দূর করার মাধ্যমে আমরা এই আগামী জাতীয় যে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমাদের এই 3 প্রার্থী দাড়িপাল্লা মার্কার এবং জোটের প্রার্থী এই মঞ্জু ভাই এবং আমাদের 3 এ মানিক ভাই, 3 প্রার্থীর বিজয়ের জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং সর্বোচ্চ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে, আপনি যেটি বললেন যে বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করার তথ্য পাচ্ছেন, তাহলে লেভেল প্লেইং ফিল্ড আসলে কতটা নিশ্চিত হবে, আপনারা কি মনে করছেন? আমরা গতকালকে দেখছি মিরপুরে যে 60 ফিটে সেখানে মসজিদের ভিতরে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে। বিভিন্ন অলিতে গলিতে ঢাকার সরাসরি ঢাকার রাজপথে, সেটা আমাদের সেখানকার প্রার্থী আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের আসনেই এভাবে হামলা করা হয়েছে। এক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ, দ্রুত এবং সিরিয়াস সিদ্ধান্ত গ্রহণ না করেন এবং শক্ত হাতে এদেরকে যদি দমন না করেন, এই জন্য অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। যে সকল সন্ত্রাসীরা সেই জুলাই 24-এর গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, গণহত্যা চালিয়েছে, ও সকল আসামিদেরকে গ্রেপ্তার করা এবং মানুষের ভয়ভীতি, আতঙ্ক যারা আছে সন্ত্রাসী, তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে এই পরিবেশ নিশ্চিত করার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই, আপনাদের জন্য শুভকামনা। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে মধুমতি ব্যাংক টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য। যে আপনাদেরকে দর্শক, এবার শুনবো আমরা জামায়াতের যে জোট আছে, এবি পার্টি মনোনীত প্রার্থী নির্বাচন নিয়ে তার প্রত্যাশার কথা আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা একটু শুনে আসতে চাই আমরা। মাঠ পর্যায়ে আমরা দেখছি যে বড় দলের দিকে এক ধরনের প্রশাসনিক ঝোঁক আছে। তার বাইরে কিছু ঘটনা যেগুলো ঘটছে, যেগুলো খুবই দুঃখজনক। আপনি দেখেছেন যে গত পরশুদিন চট্টগ্রামে সলিমপুরে ফৌজদারহাটে সেখানে অস্ত্র উদ্ধার করতে গিয়ে একজন র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। এর আগে প্রার্থী মারা গেছেন, প্রার্থীকে হত্যা করা হয়েছে, শরীফ ওসমান হাদিকে। এর আগে চট্টগ্রামেও একই রকম ঘটনা ঘটেছে, প্রার্থীকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করে সেখানে একজন কর্মী নিহত হয়েছে। এই ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটছে এবং আমরা দেখেছি যখন বিভিন্নভাবে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায়। বরিশালে আমাদের দলের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদকে দৈহিকভাবে মানে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। তো এই সব মিলিয়ে প্রশাসনের আমরা খুব স্ট্রং কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তো এই ব্যাপারে আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি, বারবার বলছি। আমার কাছে যেটা মনে হয় যে এই ব্যাপারে সরকারের যদি স্পষ্ট পদক্ষেপ না থাকে, নির্বাচন কমিশন যদি ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু নির্বাচন একপেশে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং নির্বাচন অগ্রহণযোগ্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার জেনে নেব নির্বাচনে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। আমরা এমন একজন প্রার্থীকে চাচ্ছি যিনি হচ্ছে পরবর্তীতে আমাদেরকে অনেক ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে পারে এবং বাংলাদেশকে বিশ্বের উন্নতিশীল দেশ হিসেবে একজন ভালো
মানুষ হিসেবে যাতে আমরা এগিয়ে যেতে পারি, এই আশাবাদটাই আমি রাখছি। আমি চাই এমন নেতৃত্ব যারা নারীকে সামনের দিকে আগাইতে সহযোগিতা করবে, তাদেরকে তাদের যোগ্য জায়গাটা দিবে এবং তাদেরকে উপরে উঠতে আরো সহায়তা করবে। ত্রিপুরা রাজ্য আমাদের পার্শ্ববর্তী, এখানে দেখা যায় কি মাদকের ছড়াছড়ি থাকে। এই মাদক নির্মূলে যারা কাজ করবে তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সামনে দেখতে চাই। একটা স্বাধীন নির্বাচন চাই যেন আমাদের ভবিষ্যৎটা অনেক সুন্দর হয়। অ্যাজ আমরা হচ্ছে আমাদের নতুন জেনারেশন, আমরা আমাদের নেক্সট জেনারেশনকে রুল করব। সো সবকিছু মিলিয়ে আমরা জাস্ট একটা হেলদি একটা এনভায়রনমেন্ট চাই, সো দ্যাট উই ক্যান লিভ। আমরা চাচ্ছি আমরা নিজেরা উপস্থিত ভাবে এসে ভোট দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করব এবং চাইতেছি একজন প্রার্থী যাকে আমরা ভোট দিব সে যথেষ্ট শিক্ষিত এবং সুশীল সমাজের অধিকারী হবে, একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন এরকম একজন প্রার্থী আমাদের প্রতিনিধি নির্বাচিত হবেন, সংসদে গিয়ে আমাদের কথা বলবেন এবং আমাদের এলাকা ও দেশের কল্যাণে উনি দেশের কল্যাণে এবং দেশের উন্নয়নে অবদান রাখবেন। আমরা আসলে আগামীতে জাতীয় নির্বাচন যেটা হবে সেটা থেকে আমরা এমন এক জনপ্রতিনিধি চাই যারা সার্বিকভাবে দেশের উন্নয়নে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে, মানুষকে মানুষ ভাববে, দেশকে দেশ ভাববে, অন্তর দিয়ে যারা ভালোবাসবে সেরকম একটা প্রতিনিধি চাই। দর্শক, নির্বাচনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, যেটি অন্যান্য সময় থেকে খুব দ্বিগুণ হয়। সেই দায়িত্ব পালন আসলে প্রশাসন কতটা প্রস্তুত, সে কথা আমরা এবার জেলা প্রশাসকের কাছ থেকে জেনে নেব। আমাদের এখন বৈধভাবে মনোনীত প্রার্থীর তালিকা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, ফেনী 1-এ 7 জন প্রার্থী, ফেনী 2 আসনে 11 জন প্রার্থী এবং ফেনী 3 আসনে 8 জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করবেন। মোট 26 জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলায় প্রার্থিতা করছেন। নির্বাচন এলে জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক। সেই সব যুক্তিতর্ক নিয়ে আমাদের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। দর্শক, ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাসন্ন, অল্প কদিন পরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে সাধারণ নাগরিকের কি ভাবনা, আমরা সেই বিষয়টাই আজকে বলবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন জনপ্রতিনিধি চান? আমি চাচ্ছি আগামী নির্বাচনে আমাদের এমন একজন জনপ্রতিনিধি আসুক যিনি ফেনী নিয়ে ভাববে, ফেনীর উন্নয়ন নিয়ে ভাববে, ফেনীর তরুণদের জন্য উনি কি কি করতে পারে ওটা নিয়ে ভাববে। আমি চাই না কোনো দুর্নীতিবাজ আগামী নির্বাচনে আসুক। ধন্যবাদ। আপনি বলুন যে আগামী নির্বাচনে আপনি কেমন নির্বাচনের পরিবেশ চান বা নির্বাচনটা কেমন হওয়া উচিত মনে করেন? ধন্যবাদ। আমাদের প্রত্যাশা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয় এবং উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয়, যাতে করে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন এবং আগামী দিনের জনপ্রতিনিধিরা আমাদের ফেনীর উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। এই ধরনের প্রতিনিধি নির্বাচিত হোক স্বচ্ছ এবং স্বাচ্ছন্দ্য উৎসব মুখর পরিবেশের নির্বাচনের মাধ্যমে। আপনি একটু বলুন যে আপনি যে নির্বাচনে যেরকম প্রার্থীর প্রত্যাশা করতেছেন, আসন্ন নির্বাচনে সে প্রত্যাশিত প্রার্থী পাবেন কিনা বা পাওয়ার সম্ভাবনা আছে কিনা, যে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে থেকে? ধন্যবাদ। বাংলাদেশের নির্বাচন এই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওই ক্ষেত্রে নির্বাচন করতে হলে আমাদের সঠিক প্রার্থী নির্বাচন করতে হবে। সঠিক প্রার্থী নির্বাচন না করলে দেশের এই অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি বলেন আগামী নির্বাচনে আপনার কেমন প্রার্থী প্রত্যাশা করেন বা নির্বাচনে নারীদের জন্য তিনি কি ভূমিকা রাখবেন? আমি প্রথমত বলতে পারি যে যেহেতু আমি শিক্ষার্থী, আমাদের নিরাপত্তার কোনো ঠিক নেই। যে আমাদের প্রথমে নিরাপত্তাটা আমি আশা করি আমাদের শহরের মধ্যে, আমাদের দেশের মধ্যে, কারণ নারীদের নিরাপত্তাই হচ্ছে আসল। আমাদের যে নতুন প্রার্থী আসবে, আমি চাই একজন নারী হিসেবে নারীদের নিরাপত্তা, এবং আমি চাই যে শিক্ষার্থীদের, যেহেতু আমি শিক্ষার্থী সেহেতু চাই যে মাদকাসক্তি বা কিশোর গ্যাং এসব যাতে না থাকে, আর হচ্ছে যে পড়ালেখা খেলাধুলার বিষয় যাতে করা হয়, আমাদেরকে দেখা হয়, এই নিয়ে প্রত্যাশা করছি। কি বলুন যে
যে কেমন জনপ্রতিনিধি আপনার প্রত্যাশা আগামী নির্বাচনে? আমরা এমন একটা সাংসদ আমাদের আসনে দেখতে চাই যিনি তার ইশতেহারে যে বিষয়গুলো আমাদেরকে বলবেন সেগুলো যাতে তিনি পূরণ করেন, এবং আমাদেরকে উনি প্রতিশ্রুতি দিতে হবেন যে সাংসদ নির্বাচিত হওয়ার পরে তিনি তার ইশতেহারে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তিনি সেগুলো পূরণ করেছেন কিনা। যদি তিনি সেই রিপোর্ট গুলো দিতে পারেন, পরবর্তী গুলোতে আমরা তাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করব। আর যদি তিনি ইশতেহারের বিষয়গুলো যদি পূরণ না করতে পারেন, তাহলে আমরা পরবর্তী নির্বাচনে আমরা নতুন কোনো মুখ দেখতে চাইবো। আপনি কেমন জনপ্রতিনিধি প্রত্যাশা করেন? অবশ্যই আমি একজন সৎ ভালো প্রার্থী আমি চাই। আমি যেহেতু একজন ব্যবসায়ী সেহেতু আমি চাইছি সন্ত্রাস চাঁদা মুক্ত এবং ভালো একজন প্রার্থী যেন আমাদের নির্বাচিত হয়। সবাইকে ধন্যবাদ। ভোটাররা বলছিলেন তাদের কথা, সেখানে তারা বলছেন শত যোগ্য প্রার্থী তারা চান এবং নির্বাচনের সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ চান। পাশাপাশি তারা যে প্রত্যাশা নিয়ে ভোট দিবেন তারা যেন সেই প্রত্যাশা পূরণ করেন, এই ছিল ফেনীর ভোটারদের ভাবনা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।